আমি ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজকে ধন্যবাদ। অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আজকে সভাপতি নির্দিষ্ট নেই, সঞ্চালক এবং উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার মনে হয় যে নিজেই ধরে নিচ্ছি যে অত্যন্ত সংক্ষেপে আলোচনা করতে হবে, কারণ জুমার নামাজের আগেই এই সেশন শেষ হবে। এবং আমি নিজেও শুরুতেই বলছি, আমাকে একটি ঢাকার বাইরে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার অনেক আগে থেকে নির্দিষ্ট, সেটা আমি চলেও যেতে হবে। আচ্ছা আচ্ছা, আমি সবার আগেই গত এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। যারা চোখ হারিয়েছেন, অঙ্গ হারিয়েছেন, আহত হয়েছেন, এখনো লড়াই করছেন, তাদের সবার প্রতি আমাদের সহমর্মিতা, শ্রদ্ধা, ভালোবাসা। এবং 15 বছরে গুম, খুন, রাজনৈতিক হয়রানি যে যারা শিকার হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা, সহমর্মিতা প্রকাশ করে অত্যন্ত সংক্ষেপে আমার কথা আপনাদের সামনে বলছি। বাংলাদেশে যে বন্দোবস্তটা কায়েম করা হয়েছিল রাজনৈতিকভাবে, অন্তত পক্ষে এই কথাটি আমরা গত 5 বছরে 1918 সালের পরে বেশ খোলাখুলিভাবেই রাজনীতির ময়দানে এসেছিল যে এটা একটা ফ্যাসিস্ট বন্দোবস্তে পরিণত হয়েছে। সেটারও একটা ইতিহাস আছে। 72 সালে যেমন তার পতন, গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে কাঠামোগতভাবে একটা স্বৈরাচারী, এমনকি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার সমস্ত সাংবিধানিক আয়োজন 72 সালের সংবিধান ছিল। ওই গোড়ার সংকটটাকে আমাদের রাজনীতির মূলধারা কখনোই স্বীকার করেননি। অন্ততপক্ষে 90-এর বড় গণ আন্দোলনের স্বীকৃতি হয়নি, এমনকি 2018 সালের নির্বাচন পর্যন্ত এই স্বীকৃতি আসেনি। এই স্বীকৃতি জাতীয়ভাবে আজকে যারা এখানে বসে আছেন, বিশেষ করে রাজনৈতিক দিক থেকে বলবো, এসছে 18 সালের নির্বাচনের পরে। যখন বাংলাদেশে 14 এবং 18 সালের নির্বাচন করা যায়, 11 সালে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে সংবিধান, যেটা জনগণের অভিপ্রায়, সেই অভিপ্রায় বদলে ফেলা যায়। অর্থাৎ জনগণের অভিপ্রায়ের ঊর্ধ্বে সংবিধানের একটা অংশ, কতিপয় মানুষ তাদের যে স্বার্থ অথবা আকাঙ্ক্ষা সেটাকে স্থাপন করা হয়। সেটারও উপলব্ধি 11 সালেও ঘটেনি, কিন্তু 11 সাল 14 সালে 18 সালে পরিণত যখন হয়েছে, তখন সেই জায়গাটা রাজনৈতিক দিক থেকে এসেছিল যে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট বন্দোবস্ত কায়েম হয়েছে। কাজে আমাদের একটা নতুন জায়গায় যেতে হবে। বন্দোবস্ত শব্দ ব্যবহার করা হোক বা না হোক, একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যে এই দেশে প্রতিষ্ঠা করা ছাড়া আর একটি নির্বাচন সম্ভব না, বাংলাদেশ কোনোভাবেই আর এগোতে পারবে না, সেটা মোটামুটিভাবে রাজনৈতিক অঙ্গনে, বিশেষত বিরোধী রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছিল। যে কারণে রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তর কিংবা সংস্কার কিংবা মেরামত, বিভিন্ন ভাষায় রাজনৈতিক দলগুলো এই জায়গায় এসেছিল যে বাংলাদেশটাকে রাষ্ট্র ব্যবস্থাগতভাবে বদলাতে হবে। কেবল সরকার পরিবর্তন বাংলাদেশকে আর কোনো সমাধান এনে দেবে না। এখন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। এইটা আমাদের ছাত্র, শ্রমিক, জনতা যে অভ্যুত্থান তৈরি করেছে তার ভাষা হিসেবে সামনে এসছে। এমনকি অন্তর্বর্তী সরকারও গ্রহণ করেছেন যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে। কি সেই বন্দোবস্ত, সেটা অত্যন্ত পরিষ্কারভাবে আমাদের সামনে আসা দরকার। আমরা জাতীয়ভাবে এবং নিশ্চয়ই আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতেই একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত, এইটা বাংলাদেশের স্পষ্ট করে উচ্চারণ করা দরকার। আমাদের হাজারো শহীদ, আমাদের হাজারো আহত,
তাদের সমস্ত সংগ্রামের ভাষা দিয়ে এসছে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে, আর কোন রকম কোন মতাদর্শ দিয়েই একটা স্বৈরতান্ত্রিক কিংবা ফ্যাসিবাদী ব্যবস্থায় বাংলাদেশ আর যাবে না। এই জায়গা বটম লাইন পরিষ্কার হওয়া দরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা যখনই একটা বন্দোবস্তের কথা বলছি, আসলে মূলত হচ্ছে ক্ষমতাটা কিভাবে চলবে, ক্ষমতার বন্দোবস্ত কি, এইটাই বাংলাদেশের প্রধান রাজনৈতিক বিষয়। বাংলাদেশে কত বড় জায়গায় যেতে পারে সেই কথা আমাদের দেশে এমনকি ফ্যাসিস্টরাও বলেছে। বাংলাদেশ আর কয়েক বছরের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হবে, এমনকি আরো বহু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে। কিন্তু এই যে এত বড় একটা দেশ অর্থনীতির দিক থেকে, এত বিরাট জনসংখ্যার দিক থেকে, আয়তনে ছোট হলেও এই দেশ এই রাজনৈতিক ব্যবস্থা দিয়ে আর চলতে পারে কিনা, এইটা ব্যবস্থাটা চালাতে পারে কিনা, ক্ষমতার এই বন্দোবস্ত এত বড় জিনিস ধারণ করতে পারে কিনা, পারে যে না, সেটা ইতিমধ্যে প্রমাণিত। ফলে বাংলাদেশের সামনে দুটো পথ আছে, একটা এই রকম পুরো ব্যবস্থা চালানোর গণতান্ত্রিক পন্থায় হাঁটা, আর না হয় এই রকম স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থায় একের পর এক হোঁচট খেতে 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 একটা ধ্বংসের দিকে যাওয়া কিংবা নৈরাজ্যের দিকে যাওয়া। সেই জায়গায় বাংলাদেশের আজকে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন, রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন যে আমরা নিজেদেরকে কাঠামোগত দিক থেকে, চর্চার দিক থেকে এই উত্তরণের জায়গায় যাব কিনা। বাংলাদেশের সামনে সত্যিকার অর্থেই বড় সুযোগের জায়গা এসছে যে এই রকম ভাবে একটা দেশকে যখন প্রায় সেটা নিজের ভেতরের অন্তর্ঘাতে ধ্বংসের মুখোমুখি, সেইখানে আমাদের ছাত্র তরুণরা নিজেদের রক্ত দিয়ে আবারও মনে হচ্ছে মাটি ফুঁড়ে পুরো দেশকে নতুন করে সাজানোর সুযোগ করে দিয়েছেন। সেই রাজনৈতিক উপলব্ধি, সেই চ্যালেঞ্জ আজকে সমস্ত রাজনৈতিক শক্তির কাছে। কাজে এইখানে আমরা এমন একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছি যেটাতে ঐক্য খুব জরুরি। আমরা কেউ কাউকে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে একটা গণতান্ত্রিক ব্যবস্থায়, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতা নিয়ে, সেটা যদি একটা নিয়মের মধ্যে না ঘটে, সেটা আমাদেরকে ধ্বংসের মধ্যে জায়গায় নিয়ে যাবে। সেই উপলব্ধিটা রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও রাজনৈতিক শক্তির মধ্যে থাকা দরকার। যদি রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও এই ঐক্যের জায়গায় আমরা একমত হতে না পারি, তাহলে বাংলাদেশ আমরা এই জায়গাটাতে পৌঁছাতে পারবো না। ফলে ঐক্যের জায়গা হচ্ছে এই নয় যে সবগুলো দল এক হয়ে যাবে, তাদের মতাদর্শ বদলে ফেলবে, কিংবা তাদের রাজনৈতিক যে কর্মসূচি তারও সব একাকার করে ফেলবে। এই সব পার্থক্য হয়তো থাকবে, কিন্তু বাংলাদেশের ক্ষমতা ব্যবস্থা কোন নিয়মে চলবে সেই প্রশ্নে ন্যূনতম ঐক্যের জায়গা বাংলাদেশের তৈরি করতে হবে। না হলে এই বিরাট যে আমাদের সামনে সম্ভাবনা, তাকে আমরা বাস্তব রূপ দিতে পারবো না। এবং সেইটার জন্যই দরকার বাংলাদেশের সংবিধানের ক্ষমতার একটা ভারসাম্য এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা। এই ভারসাম্য এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার, সত্যিকার ভারসাম্য এবং জবাবদিহিতা কাকে বলে, এই 5টি পয়েন্ট অত্যন্ত জরুরি। সেই জায়গাগুলো আমাদের তৈরি করার জায়গায় যাওয়া দরকার। সরকার কয় বছর থাকতে পারবে একজন প্রধানমন্ত্রী? 2 টার্মের বেশি কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকতে পারবে না। এই প্রশ্ন রাজনৈতিকভাবে উঠেছে, কিন্তু এর যে আরো একটু তর্ক আছে এখনো, কিন্তু সেই তর্ক চলবে, কিন্তু সেই তর্কের ন্যূনতম ঐক্যর জায়গা দরকার। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কারা দেবে? যদি সেটা সরকারের হাতে থাকে, তাহলে সেই নিয়োগ অনুগতরাই পাবেন। বাংলাদেশের মতো বিকাশমান গণতান্ত্রিক দেশে এই সাংবিধানিক পদগুলোর নিয়োগ আমাদেরকে এমন একটা কমিশনের হাতে দিতে হবে যেখানে সরকারি দল, বিরোধী দলের বিচার বিভাগের প্রতিনিধিত্ব থাকে। সেটার উপরে নির্ভর করবে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন, অ্যাটর্নি জেনারেলের পদ, এই ধরনের গুরুত্বপূর্ণ অডিটর জেনারেলের পদ, এই ধরনের প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে। বাংলাদেশের বিচার ব্যবস্থা নির্বাহী বিভাগ থেকে আলাদা হবে কিনা, কেবলমাত্র সংবিধানে একটা লাইন এইটা যথেষ্ট নয় 53 বছরের অভিজ্ঞতায়। ফলে সুনির্দিষ্টভাবে এইবারে এই আলাদাকরণ
পৃথকীকরণ, সেটা আসলে ক্ষমতার পৃথকীকরণ, সেই জায়গাটা নির্দিষ্ট করতে হবে। এবং বাংলাদেশে আমরা যেটা ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে দুই কক্ষ বিশিষ্ট সংসদের ক্ষেত্রে যতটা ঐক্য এসছে, কিন্তু এখনো পর্যন্ত সেই ঐক্য আসেনি দুই কক্ষের ক্ষমতার ভারসাম্য কি, উচ্চ কক্ষে কিভাবে নির্বাচনের জায়গা হবে। এই প্রশ্ন নির্দিষ্ট করা এবং সত্যিকার অর্থে সেপারেশনটা ঘটানো, সেইটা হচ্ছে আমাদের চতুর্থ গুরুত্বপূর্ণ কাজ। এবং সার্বিকভাবে বাংলাদেশের সংসদের সদস্যরা তারা জনগণের প্রতিনিধি হিসাবে সংসদে তাদের ক্ষমতা প্রয়োগ করবেন, নাকি দলের সদস্য হিসেবেই দলীয় প্রধানের অনুগত থাকবেন। এই প্রশ্নের একটি ভারসাম্যমূলক মীমাংসার প্রস্তাব, সেটাও রাজনৈতিক দলগুলো থেকে অনেকটা ঐক্যমত্য তৈরি হয়েছে, যেটা আর্টিকেল 70 এই বিদ্যমান সংবিধানে অধিকারগুলোকে ক্ষুণ্ণ করে রেখেছে। সেই প্রশ্নেও আমাদের যেতে হবে শেষ পর্যন্ত, যদি আমরা জনগণকে ক্ষমতার কেন্দ্র হিসেবে দেখতে চাই। ক্ষমতার এই ভারসাম্যের প্রশ্নটি 72 সালের সংবিধানে ছিল না। ক্ষমতা কিভাবে চলবে তার ডেফিনিশন ছিল না বলেই 72 সালের সংবিধানের ধারাবাহিকতাতেই 75-এর একদলীয় শাসন এসছে। এই জায়গাটি আমাদের উপলব্ধি, এবং 72 সাল, 75 সাল, 2011 এবং 2024 এসে আমরা সেই উপলব্ধি প্রবলভাবেই করি। কাজেই বাংলাদেশের ক্ষমতার যে বিন্যাস, সেটা যাতে আর কোনোভাবেই 75-এ কিংবা 72-এ ফিরতে না পারে, সেইটাই বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের জায়গা আমরা রাজনৈতিক দলগুলো করব, সেই আশা রেখে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, একটা তথ্য একটু জানিয়ে রাখি, আমাদের এই সেশনটা নামাজের আগ পর্যন্ত যতজন হবেন, তারপর নামাজের পর একটা ব্রেক এবং লাঞ্চ ব্রেক আছে, আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা আছে, তারপর এটা আবার চলবে। কারণ আমরা বুঝতেই পারছি যে এটা একটা গুরুত্বপূর্ণ সেশন যেখানে সবাই কথা বলবেন। আমি এই সেশনটা এর পরবর্তীতে আমরা এক্সপেক্ট করব যে আমরা যেটা একটা ডায়ালগের টোন রাখতে চাইছি, সেই কারণে এটা আমাদের অতিথিরা যারা আছেন, আমন্ত্রিতরা, তাদের আসরে বসে কথা বলবেন। আমরা আমাদের প্রত্যেকের হাতে একটা করে মাইক্রোফোন দেব, সেটা থেকেই তারা কথা বলবেন। এবং একটা জিনিস একটু বলে রাখা ভালো, আমরা যেটা দেখতে চাই, প্রথম কথাটা হচ্ছে আমাদের সংস্কার নিয়ে চিন্তা আছে, সংস্কার নিয়ে সিদ্ধান্ত আছে, কিন্তু আমাদের মতদ্বৈততার যে জায়গাগুলো আমরা এক্সপেক্ট করব আমরা সেই কথাগুলো বলা এবং সেই ইন্টারাকশনটা করে আমরা যাতে একটা জায়গায় পৌঁছতে পারি। আমি এই মুহূর্তে ডাকছি, আহ্বান জানাচ্ছি, ইনফ্যাক্ট উনি ওখানে বসেই কথা বলবেন, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মোনা সম্পর্কে নতুন করে অতিরিক্ত কিছু বলার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে এই রাজনীতির যে লড়াইটা হয়েছে, তার যেভাবে উনি লড়াই করেছেন, আমরা তার কাছে এই জাতি অনেক দিন ঋণী থাকবে, ভবিষ্যতে ঋণী থাকবে। না, আমি চলে যাব বলে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার আপনার একটু যেতে হবে। আমাকে তো আমি জন্য আয়োজকদেরকে বলেছি যে আসলে সময়টা ঠিক করে দেওয়া উচিত ছিল, সেটা হয়নি। ফলে বাধ্য হয়ে, আমি জানি না আমাকে কখন আসতে হবে, কখন বলতে হবে, এর ফলে কিন্তু আপনার এই না, এটা সম্ভব না। তো আমাদেরকে আপনার সুনির্দিষ্ট সময় দিয়ে দিলে আমাদের পক্ষে সহজ হতো। তো নেক্সট টাইম হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এখানে আমি যেটা মনে করি একটা অত্যন্ত জরুরি একটা আলোচনা হচ্ছে, ভীষণ জরুরি। সেই আলোচনাটা যদি আমি অংশগ্রহণ করতে পারতাম পুরো সময় এবং সকলের বক্তব্য শুনতে পারতাম, তাহলে আমি সবচেয়ে উপকৃত হতাম। কিন্তু দুর্ভাগ্য আমার যে আমি পুরো সময়টা হয়তো থাকতে পারবো। তারপরেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজকে, যে তারা আজকে একটা অত্যন্ত, এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংলাপের আয়োজন করেছেন। আমি সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকে এখানে উপস্থিত আছেন, আমাদের দেশের জাতির অত্যন্ত বরেণ্য নেতৃবর্গ, আমাদের বুদ্ধিজীবীবৃন্দ এবং আজকের এই
সবাই উপস্থিত আমাদের ভাই ও বোনেরা, সবচেয়ে বড় যেটা আমাদের যারা এই জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা এখানে অনেকে আছেন, যারা শহীদ হয়েছেন তাদের আত্মীয় স্বজন এখানে আছেন, তাদের সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে আমি আসলে এত স্বল্প সময়ের মধ্যে এটা আমার কথাগুলো বলা, সেই সঙ্গে অন্যদের কথাগুলো শোনা, এটা বোধহয় আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সেই জন্য আমার নিজেরই আমি অত্যন্ত দুঃখিত বোধ করছি। বাংলাদেশ একটা অত্যন্ত সবচেয়ে জটিল একটা রাজনৈতিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময়টার মধ্যে আমাদের যে কাজটা আমাদের উপর পড়েছে, সে কাজটা হচ্ছে যে ভবিষ্যতের বাংলাদেশকে আমরা যেন আমাদের স্বপ্নের মতো করে দেখতে পারি, সেই বিষয়টাকে কতটা স্থির করা যায়, নির্ধারণ করা যায়। আজকে যে প্রশ্নগুলো সামনে এসছে, আমি খুব সংক্ষেপে চলে আসছি সামনের দিকেই। সে প্রশ্ন এসছে যে আপনার ঐক্য এরা যেটা নির্ধারণ করেছেন, সংস্কার, নির্বাচন। আজকে 53 বছর পরে, এটা আমাদের দুর্ভাগ্য জাতিগতভাবে যে 53 বছর পরে আজকে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে। আমাদের খুব ভালো হতো যদি আমরা প্রথম থেকেই এই বিষয়গুলো নিয়ে কাজ করে একটা জায়গায় এসে পৌঁছতে পারতাম। আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 1912 সাল থেকে আমি আমাদের দল থেকে বলতে পারি, যারা রাজনৈতিক নেতৃবর্গ আছেন, আমরা কিন্তু সংগ্রাম শুরু করেছি, তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। সেই সময়ে আমাদের অনেক রাজনৈতিক নেতাকে হত্যা করা হয়েছে, অনেক রাজনৈতিক নেতাদেরকে পঙ্গু করা হয়েছে, কারাগারে দেওয়া হয়েছে, এবং দীর্ঘ বছরগুলো ধরে আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করছিলাম, আমরা কিন্তু সেই লড়াইটা করছি। আমার দলের কথা আমি বলতে পারি, যেটা আমার বলা উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে আমাদের দলেই আমার 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা রয়েছে। আমাদের 700-র উপরে নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে, প্রায় 20,000-এর উপরে বেশি মানুষকে আপনার হত্যা করা হয়েছে। আয়না ঘরের কথা আপনারা সবাই জানেন। ফাঁসি দেওয়া হয়েছে বিশিষ্ট রাজনৈতিক নেতৃবর্গকে। এই একটা অবস্থার প্রেক্ষিতে আমরা কিন্তু কখনো থেমে থাকিনি। আজকে যে কথাটা হচ্ছে সোচ্চার হওয়া, সেই সোচ্চার আমরা প্রথম থেকে থাকার চেষ্টা করেছি। তখন আমরা অনেককে আমাদের সাথে পাইনি, এখন আমরা তাদেরকে সামনে দেখছি, আমাদের খুব ভালো লাগছে, আমরা আরো বেশি অনুপ্রাণিত বোধ করছি। সংস্কার ব্যাপারটা আমরা অত্যন্ত আন্তরিক। আপনাদের অনেকেরই জানা থাকা উচিত যারা রাজনীতির সঙ্গে জড়িত আছেন, যে 2016 সালে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি ভিশন 2030 একটা আমরা একটা ডকুমেন্ট বের করেছিলাম, যেখানে রাজনৈতিক সংস্কারের কথা খুব পরিষ্কার করে উল্লেখ করা ছিল, এবং যে বিষয়গুলো আমরা পরিবর্তন আনতে চাই সেই বিষয়গুলোর কথা আমরা উল্লেখ করেছিলাম। সেখানেই আজকে যে বিষয়গুলো একদম সামনে চলে এসছে, যে আপনার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের যে ক্ষমতা, তার ভারসাম্য রক্ষা করা, এক ব্যক্তি যেন 2 বার আসতে না পারেন প্রধানমন্ত্রী হিসেবে, সে বিষয়টাকে নিশ্চিত করা, এবং একই সঙ্গে আপনার যে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা কিন্তু তখনই, অর্থাৎ 2016 সালেই আমরা কিন্তু এই বক্তব্যটা নিয়ে এসেছিলাম। আমরা এটা আলোচনার জন্য দিয়েছিলাম, জনগণের সামনে পেশ করেছিলাম। পরবর্তীতে 2022 সালে আমি তখন জেলে চলে গেলাম, আমরা বেশ অনেকেই জেলে গেলাম। সে আপনাদের মনে থাকার কথা, গোলাপবাগে একটা জনসভার মধ্যে দিয়ে আমরা প্রথমে 10 দফা, এবং পরে সমস্ত রাজনৈতিক দলগুলো আপনারা সেটাকে সমর্থন করেন। পরে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তারা আমরা কিন্তু একসাথে আলোচনার মাধ্যমে আমরা 31 দফা আমরা একটা কর্মসূচি, সংস্কারের কর্মসূচি আমরা নির্ধারণ করি। এখানে মান্না আছেন, জুনায়েদ সাকি আছেন, আমার অন্যান্য রাজনৈতিক বন্ধুরা আছেন, তাদের সঙ্গে আলোচনা করেই দীর্ঘ 2 বছর আমরা এটার উপর আলোচনা করেছি। আমাদের যারা প্রখ্যাত এই বিষয়গুলোতে আপনার বিশেষজ্ঞ,
তাদের সঙ্গে কথা বলা হয়েছে, বারবার বসেছি। ডক্টর আলী রিয়াজ আছেন, তার সঙ্গে কথা হয়েছে, অনেকের সঙ্গেই তখন আমরা এই কথাগুলো বলেছি, আলোচনা করে নির্ধারণ করেছি। সুতরাং সংস্কার পক্ষে আমরা কিন্তু প্রথম থেকে। দুর্ভাগ্য আমাদের যে এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করতে, ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। আমরা নির্বাচনের কথা বলছি কেন? এ কথা ডক্টর রিয়াজ বলেছেন, সবাই বলছেন, আর এটা বাস্তব যে গণতান্ত্রিক একটা ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচন হচ্ছে প্রধান ফটক, প্রধান দরজা, গেটওয়ে টু ডেমোক্রেসি। আমার কাছে মনে হয় যে আমাদের প্রধান সমস্যাটা কোথায়? আমাদের প্রধান সমস্যা যে এই দেশে গণতান্ত্রিক চর্চাই হয়নি, এখানে সংস্কৃতি গড়ে ওঠেনি। একটা যে কথাটা বারবার এসছে যে এখানে একটা ডেমোক্রেটিক কালচার যদি না থাকে, তাহলে আপনি সেই ডেমোক্রেসিকে বারবার বলতে হচ্ছে আমাদেরকে এটা করতে হবে, এটা করতে হবে, এটা ডেমোক্রেসি, এটা এইভাবে যেতে হবে। এই জিনিসগুলো কিন্তু আপনার একটা কাল চর্চা ছাড়া, বারবার প্র্যাকটিস করা ছাড়া কিন্তু সেটা গড়ে উঠবে না। ইম্পোজ করে কোনো কিছু করা সম্ভব হবে না। আপনি যেমন আমি বলি, কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আপনার আমরা 3টে ইলেকশন করেছি। এই 3টে ইলেকশন, প্রত্যেকটি ইলেকশন কিন্তু একটা চারটা ভালো হয়েছে এবং গ্রহণযোগ্য হয়েছে। অর্থাৎ কেয়ারটেকার সিস্টেম আপনার মানুষ গ্রহণ করেছে এবং তারা সেটাকে অত্যন্ত জরুরি মনে করেছে, এটা মানুষের কাছে। একইভাবে আমরা যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে চলে যেতাম বা অন্য কিছু দিতাম, সেটা ওই মুহূর্তে কিন্তু জনগণ সেইভাবে গ্রহণ করতো না, আমার কাছে মনে হয়েছে। আমি আপনার তাত্ত্বিক নই, আমি কোনো আপনার রাজনীতি কোনো বিশেষজ্ঞ নই, আমি একেবারে মাঠ কর্মী একজন। আমি পৌরসভার চেয়ারম্যান থেকে আপনার আমার রাজনৈতিক জীবন শুরু করেছি। অর্থাৎ একেবারে তৃণমূল পর্যায়ের মানুষগুলোর সঙ্গে আমি কাজ করে করে আমি এই পর্যায়ে এসেছি। আমার যেটা ধারণা যে আপনি জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব হবে না, আপনার জনগণকেই তৈরি করতে হবে আপনাকে। অর্থাৎ আমরা আজকে যে প্রক্রিয়া চলছে আমি স্বাগত জানাই, কিন্তু আমি একটা অনুরোধ করব, আজকে যারা কমিশনগুলোতে আছেন তারা জনগণের সঙ্গে ইন্টারাক্ট করার ব্যবস্থাটা রাখবেন। ডক্টর রিয়াজ বলেছেন যে তাদের কাছে 1 লক্ষের ওপরে বিভিন্ন প্রস্তাব এসছে, খুব ভালো কথা। এট দি সেম টাইম আমি যেটা মনে করি যে তারা যদি, আমি শুনেছি যে তারা তাদের প্রস্তাবটাকে তৈরি করে গভর্নমেন্টের হাতে দেবেন এবং গভর্নমেন্ট তখন আপনার পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসবেন। ওনারাই যদি আগে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসতেন, আমার মনে হয় সেটা বুঝে আরো ইফেক্টিভ হতো, আরো ভালো হতো, এটা আমার কাছে মনে হয়। এখন গভর্নমেন্ট বসবেন, গভর্নমেন্টের সঙ্গে আলোচনা হবে, আলোচনা আরো সময় লাগবে। যত বেশি সময় যাবে আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে। আসল জায়গায় তো প্রবলেম তো অন্য জায়গায়। আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে? আপনার প্রশাসন, ইউর গভর্নমেন্ট মেশিনারি, সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরি ভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে, এতটুকু পরিবর্তন হয়নি। একটা ফাইল নড়েন, আপনার ছাত্রদের যা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা কোথায় আটকে আছে খুঁজে বের করে দেখবেন, ওই ফাইল দিয়ে আটকে আছে, প্রবলেমটা ওইখানে হয়ে আছে। এই বিষয়গুলোতে আমাদেরকে ধরতে হবে। যে ডক্টর দেবপ্রিয় এখানে আছেন, ডক্টর মুস্তাকও বলেছেন যে কাঠামোটা যদি না থাকে, সেই কাঠামো না থাকলে আমরা ওপর থেকে শুধু চাপিয়ে দিলেই আমরা দ্রুত কোনো কিছু করতে পারবো না। তাই আমাদের স্ট্রাকচারটাকে ঠিক করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হবে। সেই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা গণতন্ত্রের উপযোগী করে গড়ে তুলতে পারি, তাহলেই আমরা গণতন্ত্রকে সফল করতে পারবো। মন মানসিকতাটা খুব বড় জিনিস, মাইন্ডসেট। আমার তো মাইন্ডসেটই হয়েছে যে কথাটা কিছুক্ষণ আগে ডক্টর মুস্তাক বলেছেন, আমার খুব ভালো লেগেছে যে একটা বন্দোবস্ত তো ছিল, টাকা দেব, কাজ করিয়ে নেব, ভালো, সমস্যা নাই। কিন্তু এখন তো আপনি অন্য সিস্টেমে যাচ্ছেন, তো সেই মাইন্ডসেটটা তো তৈরি করতে হবে। ওই তৈরি করার জন্য আপনার চর্চা দরকার। আমাকে গণতন্ত্রকে চর্চা করতে, ভুল হবে, ত্রুটি হবে, কিন্তু ওর মধ্যে দিয়ে আপনাকে ডেমোক্রেটিক সিস্টেমকে কাজে নিয়ে যেতে হবে, আগে সামনের দিকে নিয়ে যেতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, কারণ এখানে আরো আছেন, অনেকেই বক্তব্য করবেন। শুধু একটা কথা বলতে চাই, খুব জরুরি কথা আমার কাছে মনে হয়েছে, যে আমরা যেন 71কে ভুলে না যাই।
1971 সাল, এটাকে যেন আমরা কখনো ভুলে না যাই। আমরা যেন এই যে তারপরে ধারাবাহিক গণতন্ত্রের যে যেন সংগ্রাম, লড়াই 71-এর পর থেকে, সেই সংগ্রাম প্রত্যেকেই আমাদের মনে রাখা দরকার। এবং সেই লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে আমরা ছাত্রদের ত্যাগের মধ্য দিয়ে, তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে আমরা এই জায়গায় এসে উপস্থিত হয়েছি। সুতরাং আমরা আপনাদেরকে এটুকু নিশ্চয়তা দিতে পারি, বলতে পারি যে আমাদের দলের পক্ষ থেকে আমরা সব সময়ই গণতন্ত্রের সংস্কারের পক্ষে, অর্থাৎ গণতন্ত্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সংস্কার তার আমরা পক্ষে, তার জন্য আমরা কাজ করেছি, করব ভবিষ্যতে। কিন্তু একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। সুতরাং আমরা সকলকে সঙ্গে নিয়েই সেই কাজগুলো করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওনার শেষ কথা দুটোই আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের জনগণকে সাথে নেওয়া এবং জনগণের মধ্যে প্রত্যেকেই আছেন, আর 71কে ভিত্তি ধরা। 2024-71-এর যে লড়াইটা আমাদের ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, সেটার একটা কন্টিনিউয়েশন বলে আমরা মনে করি। আমরা এই লড়াইটা ভবিষ্যতেও আরো কখনো করতে হতে পারে, যদিও আমরা চাই আমরা এমন একটা ব্যবস্থার মধ্যে যাই যাতে এরকম লড়াই আর করতে না হয়। আমি মঞ্চে আরেকজন অতিথিকে আহ্বান করছি, তিনি হচ্ছেন গণফোরামের কো-চেয়ারম্যান, সিনিয়র অ্যাডভোকেট জনাব সুব্রত চৌধুরী। আপনাকে একটু মঞ্চে আহ্বান করছি। জি, একটু আসেন। জি, আচ্ছা, এবার আমি যে কথাটা একটু সবাইকে বিনয়ের সাথে একটু বলতে চাই, সেটা হলো আমরা একটা ডায়ালগের আবহ রাখতে চাইছি। ফলে আমরা চাইবো যে আমাদের অতিথিরা বসে অথবা মাইক্রোফোন ফ্রি থাকবে, আপনারা হেঁটেও কথা বলতে পারেন, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ বেটার ইন্টারাকশনস। এবং আমরা যেটা চাই, মূল যে ফোকাসের জায়গাটা, সেটা হচ্ছে আমাদের কনফ্লিক্টের জায়গাগুলো কোথায় কোথায় আছে আমার মনে হয় আমরা জানি, সেই জায়গাগুলো একটু এক্সপোজড হোক। আমরা বিভিন্ন জায়গায় দেখি যে ভিন্ন ভিন্ন পজিশন থেকে আমরা কথা বলছি, আমরা চাই তারা সেটা করবেন। আমি এই মুহূর্তে আহ্বান জানাবো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে, ওনাকে পরিচয়, মানে কাউকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। এবং সাম্প্রতিক সময়ে উনি শ্বেতপত্র দিয়ে আমাদেরকে দেখিয়েছেন শেখ হাসিনা কতটা ডাকাতি করেছে, কিভাবে করেছে। এটাতেই বলি। ধন্যবাদ সঞ্চালককে আমাকে আগেই সুযোগ করে দেওয়ার জন্য, এবং মঞ্চে উপবিষ্ট ব্যক্তিবর্গ, জাতীয় নেতৃবৃন্দ, মির্জা ফখরুল সাহেব সহ যারা আছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। তবে তার আগে আমি আজকের এই অনুষ্ঠানে আসার যে সুযোগ করে দিয়েছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে যারা জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি আমি সম্মান জানিয়ে প্রথম কথা শুরু করতে চাচ্ছি। এবং একই সাথে স্মরণ করতে চাই এই 15 বছর যারা স্বৈরতান্ত্রিক এখন এক সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে লেখনির মাধ্যমে, সমাবেশের মাধ্যমে, বিভিন্ন প্রতিবাদের মাধ্যমে অবদান রেখেছেন, আমি তাদেরও স্মরণ করতে চাই। কারণ ওই জুলাই অগস্টকে আনতে হলে তার পিছনের 15 বছরের ইতিহাসকেও সাথে মনে রাখতে হবে, তাদের অবদানের কথা। এবং আমি মির্জা ফখরুল সাহেবের কথা প্রতিধ্বনি করে আমি 71 মহান স্বাধীনতা যুদ্ধে যারা সংগ্রাম করেছেন তাদের অবদানের কথাও স্বীকার করতে চাই। আপনাদের সকলকে আজকে এখানে সালাম নমস্কার জানিয়ে আমি দুটো কথা বলতে চাই। আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ, আমি তাদের ধন্যবাদ জানাই। কারণ আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত একটি সময়োপযোগী উদ্যোগ, এবং কেন সেটার ব্যাখ্যা বিভিন্নভাবে করা যেতে পারে। তবে আপনাদের উপস্থিতি, আপনাদের আগ্রহ এবং নেতৃবৃন্দের অংশগ্রহণ বোঝা যায় যে কতখানি আজকের এই আলোচনাটি গুরুত্বপূর্ণ এবং প্রলম্বিত হবে আগামীকাল ধরে। আমি সংগঠকদের অভিনন্দন জানাতে চাই। যে তিনটি বিষয়কে এখানে আনা হয়েছে, ঐক্য, সংস্কার ও নির্বাচন, এই তিনটি শব্দ বা পদ বা সেই অর্থে ধারণা খুবই গুরুত্বপূর্ণ। এবং ওনারা এই তিনটি শব্দ নির্বাচনের মাধ্যমে বর্তমানে যে কঠিন সময় আমরা অতিবাহিত করছি তাকে ধারণ করেছেন। তো আমি খুব সংক্ষেপে তিনটি বিষয় আপনাদের কাছে বলে চলে যাব, কারণ নেতৃবৃন্দ এখানে আছেন। এবং আমি যে কথাগুলো বলবো আপনারা মনে রাখবেন, এই কথাগুলো আমার আগে যারা বলেছেন, এর আগে উদ্বোধনী সভায় যারা বলেছেন তাদের কথার বিকল্প হিসেবে বলছি না, আমি তাদের সম্পূরক হিসেবে কথাটা বলছি এবং আমার পেশাগত অবস্থান থেকে কথাটা বলছি।
ঐক্য কি নিয়ে ঐক্য হবে এই ব্যাপারে সাধারণভাবে আমরা আলোচনা করেছি এবং খুব পরিষ্কারভাবে এসেছে আমাদের ইতিহাসের উপলব্ধি থেকে ঐক্য না, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ঐক্য করতে হবে। এইটি হলো ঐক্যের জায়গা। বাংলাদেশ ভবিষ্যতে কোথায় যাবে, ইতিহাসের বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিবরণ নিয়ে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি না করে ভবিষ্যতের বাংলাদেশকে নিয়ে আমাদের স্বপ্নের জায়গাটাকে নিয়ে ঐক্য সৃষ্টি করতে হবে। আমার মনে হয় এই জায়গাটাও খুব ক্রমান্বয়ে পরিষ্কার হচ্ছে। এখন ওই যে ভবিষ্যতের বাংলাদেশ আমরা যে যার আদর্শিক রাজনৈতিক বিভিন্ন অবস্থান থেকে দেখব, তার কি কোনো ন্যূনতম কোনো জায়গা আছে কিনা যেখানে একমত হতে পারবো? যেই মতে আমাকে বলবে গণতন্ত্র থাকবে, স্বেচ্ছাচারিতা থাকবে না, ইত্যাদি ইত্যাদি, নির্যাতন নিপীড়ন থাকবে না, বিকাশের সুযোগ থাকবে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি খুব সাধারণভাবে একটা জিনিস বুঝি, সেটা হলো সর্বজনীন মানবাধিকার থাকতে হবে, সব মানুষের অধিকার থাকতে হবে। সব মানুষের অধিকার যখন আমি বলি তখন কিন্তু আমি শুধু এই ঘরের মানুষগুলোর কথা বুঝি না। এই ঘরে যেই মানুষগুলো আছে শেষ বিচারে বাংলাদেশে তারা সচ্ছল মধ্যবিত্তের অংশ। আমি তাদের কথা বলছি যারা পিছিয়ে পড়ে আছে, সেই মানুষগুলোর কথা, যেই মানুষগুলো নদী ভাঙনের ভিতরে আছে, যেই মানুষগুলো আদিবাসী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রামে আছে, সমতলের আদিবাসীগুলো আছে, দলিত সম্প্রদায় সেখানে আছে, নারী পুরুষের ভিতরে এখনো বিভেদের ভিতরে রয়েছে, ধর্মীয় চিন্তার ভিতরে বিভেদের ভিতরে রয়েছে, তার লিঙ্গ পরিচিতি তাকে বিভেদের ভিতরে ফেলেছে। আমি সেই মানুষগুলোর কথা বলছি। সেই মানুষগুলোর বেঁচে থাকার অধিকার, কথা বলার অধিকার, সমাবেশ করার অধিকার, জীবিকা নির্ভর করার অধিকার, সেই নিশ্চয়তা আমাদের পেতে হবে। এইটি ভবিষ্যতের ঐক্যের বাংলাদেশ আমাদের হতে হবে। একটা ন্যূনতম জায়গায় আমাদের একমত হতে হবে, এই সর্বজনীন মানবাধিকারের বিষয়ে সব মানুষ জন্মেছে সমানভাবে, সমানভাবে বেঁচে থাকার, সমানভাবে তাদের সুযোগ পাওয়ার অধিকার আছে, কথা বলার অধিকার আছে, এই জায়গাটা আনতে হবে। সর্বজনীন মানবাধিকারের বিষয়টি আমি গুরুত্ব দিয়ে বলতে চাচ্ছি। আমি দ্বিতীয় যে জিনিসটি বলতে চাচ্ছি আপনাদেরকে, সংস্কারের ব্যাপারে কাঠামোগত প্রশাসনিক সংস্কার ইত্যাদি বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা সকলেই একমত হব সেই যেই বন্দোবস্ততেই আমরা পৌঁছাতে চাচ্ছি সেটার ব্যাপারে। কিন্তু যেই বিষয়টি আমার কাছে একটু আশ্চর্য লাগে, এই আলোচনার ভিতরে আমার কাছে একটু ঘাটতি লাগে, এটা আমার পেশার কারণে, সেটা হলো যতখানি না উপরি কাঠামো নিয়ে আলোচনা হচ্ছে, এই দেশের সমাজের ভিত্তি নিয়ে তো অত আলোচনা হয় না। আমি আপনাদের বলছি, এই যে যত আলোচনা শুনলেন, এর ভিতরে কি একবার শুনেছেন আপনারা গার্মেন্টস শ্রমিকের বেতন কত হবে, সে ন্যায্য মজুরি কিভাবে পাবে, এমন ফসল আসছে আমার কৃষক দাম পাবে কিনা? আপনি কি জানেন এই মুহূর্তে মধ্যবিত্ত 80 টাকার শাকের আটি কেমন করে খাবে? কই সেই আলোচনা তো আসে না। এই যে যুব সমাজ বসে আছে, একবারও তো আলোচনা হলো না কর্মসংস্থান কেমন করে হবে, ওই সংস্কার কি আমি দেখেছি? কিসের উপরে কাঠামোর সংস্কার করবেন যদি আমার ভিত ঠিক না থাকে? ক্ষমতায়ন তো, আসল ক্ষমতায়ন তো হলো রুটি রুজির ক্ষমতায়ন। আমার কাছে এইখানেই খুব কষ্ট লাগে যে এই বিষয়গুলো আমাদের নেতৃবৃন্দ যত্ন করে দেখছেন না। এটাতেই আমাকে তৃতীয় বিষয় আমাকে নিয়ে আসবে, এবং এই তৃতীয় বিষয়টা আমার আসছে যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে একটা অত্যন্ত সম্মানের দায়িত্ব দিয়েছিলেন, সেটা সময় মতো শেষ করতে পারায় আমি আমার সহকর্মীরা খুবই গর্বিত বোধ করি। আমরা শ্বেতপত্র রচনা করেছি, আপনারা কল্পনা করতে পারবেন না, সকলে মিলে আমরা বলেছি দেশের ভিতরে লুণ্ঠন হয়েছে। লুণ্ঠনের যে কি মাত্রা, ওইটা আমরা গবেষণা না করলে আপনারা কল্পনাও করতে পারবেন না কি ভয়ঙ্কর অর্থনৈতিক পরিস্থিতির ভিতরে আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এবং একে তো ঠিক করতে হবে। কিন্তু প্রশ্ন হলো আমার তৃতীয় বিষয়, ওই ঠিক করার জন্য যে সময়, সে সময় কি জনগণ আমাদের দিবে কিনা? বলেছেন আপনি রাজনীতিবিদদের কথা যুক্ত করার কথা, আমি একমত হলাম, কিন্তু যেই লোকটি এই মুহূর্তে বাজারে যে চাল কিনতে পারে না, যেই মুহূর্তে এই মুহূর্তে আপনারা সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আলোচনা করছেন, বাদ বাকি মানুষ কোথা থেকে মহার্ঘ ভাতা পাবে সেই আলোচনা তো শুনি না। একবারও শুনেছেন আপনারা এই কথা কারুর মুখের থেকে?
এই মানুষগুলো এই যুব সমাজের ভিতরে, শিক্ষিত যুব সমাজের ভিতরে তারা কিভাবে কোনো যুব ভাতা প্রচলন হবে কিনা সেটা কি শুনলাম না তো। ধৈর্য ধরবো কিভাবে? যদি আমার পাশের বাড়িতে রাত্রিবেলা 11টার সময় ডাকাতি হয় সবচেয়ে সম্ভ্রান্ত বাড়ি এলাকাতে, তাহলে যদি ওই নিরাপত্তা যদি আমার না থাকে, কতদিন আমি সংস্কারের জন্য অপেক্ষা করে থাকবো? আইন শৃঙ্খলার যদি এই অবস্থায় হয় সচিবালয়ের ভিতরে, তাহলে আমরা নিরীহ নাগরিকের আমার কি অবস্থা হবে? কার কাছে যাব? সেহেতু সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার। নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। সংস্কারমুখী মানুষকে বিপথে নিয়ে যাবেন না, তাকে আইন শৃঙ্খলা না দিয়ে, তার খাওয়ার ব্যবস্থা না করে, তার চাকরির ব্যবস্থা নিশ্চয়তা না করে। এটি আমার তৃতীয় বক্তব্য ছিল। আমার সর্বোত্তম পেতে গিয়ে আমি যেন উত্তমকে হারিয়ে না ফেলি। ইংরেজিতে বলে গুড ইজ দ্য এনিমি অফ দ্য বেস্ট। আমি সর্বোচ্চ পর্যায়ে যেতে চাই, কিন্তু এই মুহূর্তে সমস্যাগুলোকে মনোযোগে যদি না নেই, তাহলে ওই জায়গাতে যে আমি পৌঁছাতে পারবো না। উপরে আলোচনা করেন মানুষের জীবন জীবিকা, নিরাপত্তার কথা ভুলে যাবেন না। সেটা থাকলেই মানুষ ধৈর্য ধরে আমাদের সকলের সাথে থাকবে। রাজনীতিবিদদেরও এই উপলব্ধিটা আনতে হবে। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে। এখানে সরকারের প্রতিনিধি আছেন উপদেষ্টা জনাব আদিলুর রহমান। আমি আশা করি তিনি এটা কগনিজেন্সে নেবেন। সত্যিকার অর্থে মানুষ স্বস্তিতে থাকা দরকার আছে, এবং তার চাইতেও জরুরি কথা যে সংস্কার বা যাবতীয় সবকিছুর ফোকাস কি, এটার ফোকাস হচ্ছে মানুষকে আর যেন আমরা ভালো রাখতে পারি সব অ্যাসপেক্টে। সুতরাং সংস্কারের কথা বলছি, কিন্তু মানুষ মোটা দাগে ভালো থাকছে না, এটা আসলেই সমস্যা তৈরি করবে। আমাদের নামাজের আগে খুব বেশি সময় নেই, আমরা খুব সংক্ষিপ্তভাবে এখন কথা শুনবো অনেকজনের, যাকে মানে একসময় আমরা দেখার জন্য বসে টসে থাকতাম যে মুশফিক ফজল আনসারী কি করছেন, তার জবাবে কে কি বলছেন, এটা আমাদের একটা রুটিন হয়ে গিয়েছিল। আমরা এখানে বসে বলি। আমরা এখন মুশফিক ফজল আনসারী ভাই কথা বলবেন। ওনার নতুন পরিচয় তেমন কিছু না আমি মনে করি, উনি একজন রাষ্ট্রদূত হয়েছেন, কিন্তু এর আগের যে লড়াই সেটাই বড় পরিচয়। ধন্যবাদ ধন্যবাদ জি ধন্যবাদ। তাহলে ধরেন তো। ধন্যবাদ। রবীন্দ্রনাথের একটি কথা আছে, সহজ কথা কইতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। তো খুব সহজ মনে হচ্ছে ঐক্য, সংস্কার এবং নির্বাচন, কিন্তু এ পর্যন্ত যে আলোচনা হয়েছে, বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের ভিডিও বক্তব্য, যদিও এটি একটু পুরোটি শোনা যায় না, কিন্তু উনি যে বক্তব্য দিয়েছেন, ডক্টর আলী রিয়াজ যে বক্তব্য স্থাপন করেছেন, এবং বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশের বিদগ্ধ অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলার পরে মোটামুটি আপনাদের একটা আন্দাজ হয়ে গিয়েছে যে আজকের বিষয়বস্তু এবং কি ধরনের সংস্কার, ঐক্য এবং নির্বাচন প্রক্রিয়া কিভাবে হওয়া উচিত। তবে আমি 3 মিনিটের মধ্যে শেষ করব বলে আমি ওয়াদা করেছি। আমি চাইবো যে ওয়াদাটা রক্ষা করতে। মুশকিল হয়েছে কি, আমরা ওয়াদা দিলে পরে ওয়াদা রক্ষা করি না। তো আমি যদি শেষ না করি আমাকে একটু গুতা দিতে পারেন আর কি। তো আমি যখন জুম্মার নামাজে মাঝে মধ্যে যেতাম, মসজিদের ইমাম সাহেব যখন দোয়া করতেন, একটা দোয়া শুনতাম যে ইয়া আল্লাহ আমাদেরকে সবাইকে তুমি এক এবং নেক বানাও। তখন আমার মনে হচ্ছে, আমি নামাজ শেষে চিন্তা করতাম যে দ্বিতীয়টা হয়তো সম্ভব, কিন্তু প্রথমটা সম্ভব না। এক নেক হয়তো হয়ে যেতে পারবে, কিন্তু এক হতে পারবে না। এই যে ঐক্য, কিন্তু যখন দেখলাম যে বাংলাদেশের মানুষের উপরে, বাংলাদেশের সরকারের উপরে এবং অধিকার প্রতিষ্ঠার বিষয়ে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে যেভাবে ক্যাম্পেইন করা হলো, যেভাবে বাংলাদেশকে বিকৃতভাবে চিত্রিত করা হলো, তখন পুরো জাতি আবার দ্বিতীয়বারের মতো ঐক্যবদ্ধ হলো। প্রথমবার হলো 5ই আগস্ট, দ্বিতীয়বার হলো পুরো জাতি আজকে ঐক্যবদ্ধ। আমি মনে করি এটা, এই যে প্রথম শব্দটা ঐক্য, বাংলাদেশের মানুষের মধ্যে, রাজনৈতিক দলসমূহের মধ্যে, সৃষ্টিশীল মানুষের মধ্যে একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে। কিন্তু যেটি হচ্ছে এবং চলছে সেটা হলো ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে। আমরা গণতন্ত্রের কথা বলি,
কিন্তু আমি নিজে গণতান্ত্রিক হতে চাই না। আমি কথায় কথায় বলি, আরে ভাই আপনি কি আমার চেয়ে বেশি বুঝেন নাকি? তার মানে আমি বেশি বুঝি, আমি কিন্তু গণতান্ত্রিক না। আরে ভাই আগে আমারটা শোনেন। এই যে অগণতান্ত্রিক, এবং আমরা এই যে সাম্য মর্যাদা এসবের কথা বলি, কিন্তু আমি একটু উপরে থাকতে চাই, একটু প্রিভিলাইজ থাকতে চাই। ছোট্ট ছোট্ট বিষয়, আপনি এলিভেটরের জন্য দাঁড়িয়েছেন লিফটের মধ্যে, কিন্তু আমি চাইবো আমি আগে উঠে যাব, আমি একটু পোশাক আশাকে ভালো, আমি একটু বড় পদ। আর কিছু মানুষ আছে খুব ভক্তি করছে আমাকে, এত ভক্তি, এত নমনীয়। এই যে বৈষম্য, আপনি একটু কোনো কাজে সরকারি অফিসে যাবেন, ওসি সাহেব বসে থাকবে, কতক্ষণে আপনি তাকে স্যার বলবেন। এই যে একটা বিভাজন, বৈষম্য, আপনি ছোট ছোট বিষয়গুলো হবে, এইগুলিকে যদি আমরা সংস্কার না করতে পারি নিজেদেরকে, আমি মনে করি রাষ্ট্র সংস্কার, অবশ্যই আমি কেতাবি কথায় যাচ্ছি না, কিন্তু আমি খুব মেঠো বাংলায় বলতে চাই যে আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন। তাহলে পরে আমাদের রাষ্ট্র সংস্কারটা কাজে দিবে। না হলে পরে বিশাল আকারের বই পুস্তক হবে, অনেক সুন্দর সুন্দর কথা হবে। বাংলাদেশে কিন্তু আইনের কোনো অভাব নেই, কিন্তু অভাব হচ্ছে আইনের প্রয়োগের, এবং যারা আইন তৈরি করে তারাই আইন মানতে চায় না। সুতরাং আমাদের মানসিকতার সংস্কারটা আমি মনে করি অত্যন্ত জরুরি। এবং যে জিনিসটা চলছে, যে হিংসা, যে আমি বেশি করেছি, আমার অবস্থানটা বেশি, এই বিষয়টাতে পরিত্যাগ করতে হবে। কারণ আমরা যদি মনে করি এই রাষ্ট্র আমাদের স্বাধীনতা, আমাদের অধিকার, এটি কেউ কোনো সোনার থালায় উপঢৌকন হিসেবে দেয়নি, এটি অর্জন করতে হয়েছে আমাদের বিপ্লবের মধ্য দিয়ে। সুতরাং এই রাষ্ট্রটিকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। এই কারণেই আমাদেরকে সকলের প্রতি সহনশীল হতে হবে। আমরা পরমতকে মোটেই মানতে চাই না। আমরা মুখে বলি হ্যাঁ আমরা সমালোচনায় বিশ্বাস করি, মুক্ত মত, কিন্তু আপনি দেখুন না আমার সমালোচনা করে যে আমি আপনাকে ঘায়েল করার জন্য হেন কোনো চেষ্টা নাই, আমি সেটা করব। চরিত্র হনন থেকে শুরু করে, চাই সে সরকারে, চাই সে বিরোধী দলে। কিন্তু এটি কেন হবে? যেমন আমি মুশফিকুল ফজল আনসারী, আমি মনে করি সব মানুষ আমাকে ভালো বলতে হবে কেন? কিছু লোক আমাকে ভালো বলবে, কিছু লোক খারাপ হবে। যেমন আমি একটা মজার ছলে বড়ি, বিএনপির এক শীর্ষ নেতা ছিলেন তরিকুল ইসলাম, আল্লাহ আল্লাহকে বেহেশত নসিব করুক, এক লোক এসে বলছে, বস আমি কিন্তু আপনার খুব ভক্ত। তিনি বলতে, যা বেটা, আমি কি সাবানা না ববিতা, আমার আবার ভক্ত কিসের? তো বিষয়টা হলো এই যে আমরা সবার কাছে ভালো থাকতে চাই, সবার কাছে প্রিয় থাকতে চাই, আবার একটু হিপোক্রেসিও করতে চাই। তো এই জিনিসটা বাংলাদেশে চলে না, আজকের বাংলাদেশে, আজকের বাস্তবতায়। যাই হোক, যেটি হচ্ছে সংস্কারের কথা বললাম। তৃতীয় যেটি হচ্ছে নির্বাচন। অবশ্যই বাংলাদেশে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করতে হবে। যে আকাঙ্ক্ষা মানুষ ধারণ করেছে, যে আকাঙ্ক্ষাকে লোড করে নিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন বাংলাদেশে হতে হবে। বাংলাদেশ মানুষ যাতে তার প্রতিনিধি, তার পবিত্র আমানত দিয়ে নির্বাচন করতে পারে, সেটি কিন্তু মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, এবং সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন বাংলাদেশে হতেই হবে, এটির কোনো বিকল্প নাই। কিন্তু এই ইলেকশন পর্যন্ত যাওয়া পর্যন্ত যে প্রথা এবং প্রতিষ্ঠানগুলো ধুমড়ে মুছে একাকার করে দিয়েছে, সেগুলো আমাদেরকে অবশ্যই ঠিক করতে হবে। তারপরে আমাদের নির্বাচনের দিকে যে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হতে হবে, মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন এভাবেই হবে। নিশ্চয়ই আমাদের বক্তারা তাদের বক্তব্য এগুলি তুলে ধরবেন। আমি আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। ধন্যবাদ জনাব মুশফিকুল ফজল আনসারী। 2024-এর জুলাই আগস্টে যে মুভমেন্ট হয়েছে, এটাকে একটা চূড়ান্ত পর্বে শেখ হাসিনা পতনের মুভমেন্ট হিসেবে আমরা দাবি করতে চাই, বা আমরা অনেকেই কথা বলছি। যেমন 71 সালে আমাদের চূড়ান্ত যুদ্ধ হয়ে আমরা স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের স্বাধীনতার যে লড়াই 47-এর দেশভাগের পর, এটা 52 থেকে শুরু হয়ে গেছে আমাদের অধিকার অর্জনের। এই কথাটা এই জন্য বললাম যে 24-এর জুলাই আগস্ট আসলে হঠাৎ করে আসেনি, এর পেছনে একটা সুদীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের ইতিহাস আছে। জুলাই যেহেতু আমাদেরকে অনেক ওভারওয়েলম করছে, সেই লড়াইটা আমরা অনেক সময় ভুলে যাই। দুটো প্রধান রাজনৈতিক দল, তার সাথে আরো জোট এই লড়াই করেছে। বিএনপি করেছে, জামায়াতে ইসলামী করেছে, গণতন্ত্র মঞ্চের জোটগুলো করেছে, আরো অনেকগুলো জোট, বিএনপির সাথে সমমনা জোট আছে, 12 দলীয় জোট, সবাই এই লড়াইটা করে গেছে। এই ভূমিকার উদ্দেশ্য, ইনফ্যাক্ট এরা সবাই আবার জুলাই আগস্টেও ছিল, কিন্তু আমাদের উচিত হবে সেই পুরনো দীর্ঘ সময়ের দীর্ঘকালীন যে লড়াই আছে সেটাকেও স্বীকৃতি দেয়া। সেই লড়াইয়ের একটা গুরুত্বপূর্ণ দল জামায়াতে ইসলামী, যারা শেখ হাসিনা সরকারের তুমুল ভয়ঙ্কর দমন পীড়নের শিকার হয়েছে। সেই দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এখন আপনাদের সামনে আসছেন। মিয়া গোলাম পরওয়ার। আরেকটা জিনিস একটু বলে রাখি, নামাজের বিরতির আগে, এটাই আমাদের শেষ বক্তব্য। আর একটু জিনিস স্মরণ করিয়ে দিতে চাই সবাইকে ভবিষ্যতের জন্য, সেটা হচ্ছে প্লিজ
আমরা যাতে আমাদের মধ্যকার দ্বন্দ্ব, আমাদের কনফিউশনগুলো একটু এক্সপোজ করি, সো দ্যাট আমরা একটু পরস্পরকে উত্তর দিয়ে একটা মতৈক্যে পৌঁছতে পারি। ধন্যবাদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার এবং নির্বাচন বিষয়ক জাতীয় সংলাপের বিদগ্ধ আলোচকবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের একজন সুযোগ্য উপদেষ্টাও আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন, শিক্ষাবিদ, সাংবাদিক, কলামিস্ট এবং আমার প্রিয় আজকের এই সংলাপে অংশগ্রহণকারী সুধীবৃন্দ। আমি প্রথমত এই ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ শীর্ষক এই সংগঠনের পক্ষ থেকে আজকের এই জাতীয় সংলাপের আয়োজনের জন্য এই ফোরামকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। এই কারণে স্বাধীনতার 53 বছর পর আমি এটাকে দুর্ভাগ্যই বলবো যে কখনো দেশপ্রেমিক জাতি গঠনে যারা সিনসিয়ারলি তাদের জান মাল সমস্ত ত্যাগ কোরবানির বিনিময়ে রাজনীতিতে সবকিছু তাদের ডেভোশন, তাদের সিনসিয়ারিটি তারা দেখিয়েছে, তাদের মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে আমাদের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। দুনিয়ার অনেক গণতান্ত্রিক দেশে এখন এই কালচারটা কিন্তু আছে। জাতির বড় বড় ক্রাইসিস, বড় বড় সংকটে তারা ট্রেজারি বেঞ্চ, অপোজিশন, তারা কিন্তু এক টেবিলে বসেছে, চা খেয়েছে, কথা বলেছে। আমাদের এই জাতির ভাগ্যে এই সব ভালো দৃশ্য কখনো কিন্তু জোটেনি। সেই কারণে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ ধন্যবাদ পাওয়ার যোগ্য যে জাতীয় নেতৃবৃন্দকে তারা আজকে এক টেবিলে বসিয়ে সংস্কার প্রশ্নে, ঐক্য প্রশ্নে, নির্বাচন প্রশ্নে কিছু মত প্রকাশের সুযোগ করে দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস, তিনিও একবার অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের পথে, সংস্কারের পথে, অভিযাত্রার পথে যখন নানান চ্যালেঞ্জের আমরা সম্মুখীন হচ্ছি, চতুর্দিক থেকে দেশি বিদেশি হস্তক্ষেপের মুখোমুখি হচ্ছিলাম, আভ্যন্তরীণভাবে অনেক নৈরাজ্যের মুখোমুখি হচ্ছিলাম, তখনও তিনি সকল জাতীয় নেতৃবৃন্দকে এক জায়গায় এক টেবিলে ডেকে সারা দুনিয়াকে মেসেজ দিয়েছেন যে না, আমরা জুলাই আন্দোলনের যে চেতনা, সে চেতনা ধরে রেখে আমরা এখনো ঐক্যবদ্ধ আছি, আমরা দুর্বল হয়নি, আমরা শক্তিশালী আছি। সেজন্য সেই ঐক্যের চেতনার সাথে আজকের এই সংলাপের আমি যথেষ্ট মিল দেখছি। আমি আমার মত প্রকাশের সূচনাতেই বিজয়ের মাসে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, আল্লাহ তাআলা যেখানে আমাদেরকে পয়দা করেছেন, আমি ছাত্র জীবনে কিন্তু জাসদ ছাত্রলীগের সাথে যুক্ত ছিলাম, আমি সংসদ সদস্য ছিলাম। আমার ক্ষুদ্র শিক্ষা দিয়ে দেশপ্রেম আর জাতিসত্তা যে আমি বুঝেছি, তাতে আমাদের মধ্যে রাজনৈতিক দল, মত, চিন্তার পার্থক্য এক জিনিস, এটা থাকবেই। পার্থক্য যদি না থাকতো তো বাংলাদেশে একটা দল থাকতো। দলের যেহেতু ভিন্নতা, মতেরও ভিন্নতা, কিন্তু জাতীয় কমন ইস্যুতে, জাতীয় ঐক্যের ব্যাপারে আমাদের মধ্যে কিন্তু অনেক সময় আমরা হীনমন্যতা দেখি। যখন আমি দেখি যে দেশের কমন ইস্যুতে আমার ঐক্যমত হতে গেলে আমার যদি কিছু ছাড় দিতে হয়, আমাকে কিছু মতের স্যাক্রিফাইস করতে হয়, সেখানে আমরা ছাড় দিতে রাজি নই। বহু গুরুত্বপূর্ণ বিষয়ে এই সকল মত, রাজনীতিতে আমার একমত হওয়া জরুরি নয়, কিন্তু জাতির কমন ইস্যুতে আমরা অনেক ঐক্যমত হতে পারি না। এখানে অনেক বক্তাই কিন্তু বলেছেন যে এখনো ঐক্য বিনষ্টের প্রচেষ্টা চলছে। কারা ঐক্য প্রচেষ্টা বিনষ্ট করছে? কি সে বক্তব্য, কি সে ইস্যু? আমরাই তো তারাই যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। এখানে জাতীয় নেতৃবৃন্দ সবাই গ্রেফতার হয়েছেন। আমাকে ওই জুলাই আন্দোলনের মধ্যে 20 তারিখ আমার বাড়িতে ঘেরাও করে আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। আমার মা চোখের পানি ফেলেছে, আমিও জেল খেটেছি। আমি যখন 5ই আগস্টের লক্ষ কোটি জনতার এই উত্তাল আন্দোলনের ঢেউ, তখন কারাগারে অন্তরীণ অবস্থায় আমরা টেলিভিশনে সেই দৃশ্য আমরা দেখেছি। শেখ হাসিনার 15 বছরের শৈশব শাসনের প্রায় 7.5 বছর আমি কারাগারে, 6 বার আমাকে গ্রেফতার করা হয়েছে, 67 দিন আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে। কিন্তু আমরা যখন জাতীয় ঐক্যের প্রশ্ন তুলি,
তখন একটা দল আর একটা দলের ব্যাপারে বক্তব্যের ক্ষেত্রে আমরা সাবধান থাকি না। এমন কোন বক্তব্য, এমন কোন বিবৃতি যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন ঐক্য তৈরি করেছিল, সেই ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন কোন বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্তত আমরা জানাছিলাম, তাদের কাছ থেকে আশাটা হচ্ছে আরেকটা জাতীয় ঐক্য বিনষ্টকারী আরেকটি কার্যক্রম। আমি প্রিয় সুধীবৃন্দের কাছে বলতে চাই, আজকে আরেকটি, যদিও এই ঐক্য সংলাপের সাথে অনেকে প্রাসঙ্গিক মনে করবেন না, তবে আমি মনে করি ঐক্য সংলাপ আর নির্বাচনের অত্যন্ত অনিবার্য অনুষঙ্গ। সেটা হচ্ছে এই জুলাই অভ্যুত্থানে যে 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে আর প্রায় 30,000-এর মতো আহত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, বিভিন্ন সময় এক একজন উপদেষ্টা এক একভাবে বলেছেন, চিফ অ্যাডভাইজারও বলেছেন, তাদের সকলের চিকিৎসার দায়িত্ব আমি গ্রহণ করলাম, সরকার দেখবে। নিহতদের পরিবারে বিশাল সহানুভূতির কথা বলা হয়েছে, কিন্তু আজকে এখানে ক্ষত বিক্ষত আহতদের চিহ্ন নিয়ে যারা এখানে উপস্থিত আছেন, শহীদ পরিবারের গর্বিত সন্তান এবং সদস্যরা যারা উপস্থিত আছেন, তারাও চোখের পানি ফেলে আজকে কেন অভিযোগ করতে হবে 5 মাস পর যে আমার এখনো চিকিৎসা হচ্ছে না, আমার পরিবারে কেউ খোঁজ নিচ্ছে না? তাহলে কি আমরা এই দায়িত্ব পালনে অবহেলা করছি? আমি সেজন্য আবেদন জানাই। আমি যেমন আমার দলের পক্ষ থেকে আমাদের সম্মানিত আমিরের নির্দেশে প্রত্যেকটি শহীদ পরিবারের কাছে যাওয়ার চেষ্টা করেছি, আহতদের পরিবারের কাছে যাওয়ার চেষ্টা করেছি, সহযোগিতা করেছি, কিন্তু এটা আমাদের পক্ষে সম্ভব নয়। সরকারের দায়িত্ব, যে ওয়াদা করেছেন, আমি মনে করি তাদের কমিটমেন্ট পূরণ করে দ্রুত আহত এই সমস্ত সংগ্রামী জুলাই যোদ্ধাদের চিকিৎসার জন্য অবিলম্বে ব্যবস্থা করা উচিত। আর কোনো আলোচনায় যেন তাদেরকে অশ্রুসিক্ত হতে না হয়। আর যারা শহীদ পরিবার, তাদের প্রতি সরকারের যে কর্তব্য পালনের অঙ্গীকার রয়েছে, সেটা আমি মনে করি পূরণ হওয়া উচিত। আর এর সাথে আরেকটি অনিবার্য, যারা এই হত্যাকাণ্ড ঘটালো, যারা এই নিষ্ঠুর অমানবিক মানবতার অবিরাম রক্তক্ষরণ হয়েছে যে হত্যাকাণ্ড দেখে, নিহতদের লাশ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছে, হেলিকপ্টার চালিয়ে যারা দেশের মানুষকে হত্যা করেছে, সেই মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, অবিলম্বে সেই বিচার কার্য সম্পন্ন করা দরকার এবং সেটা আসন্ন নির্বাচনের পূর্বেই বিচারের একটা পর্যায়ে যেন এই জাতি দেখতে পারে। তাহলেই শহীদদের রক্তদান আত্মদানের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারবো। সংস্কার সংলাপ জাতীয় ঐক্যমতের প্রশ্নে আমি দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই, যেহেতু আমারও ঢাকার বাইরে একটি শিডিউল থাকার কারণে আমি অনুমতি নিয়ে একটু আগে কথা বলছি। প্রথম কথা হচ্ছে, সরকারের পক্ষ থেকে যে রিফর্ম কমিশনগুলো গঠন করা হয়েছে, ইলেকশন প্রসেস, সংবিধান সংস্কার, জুডিশিয়ারি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গান এবং ডিপার্টমেন্ট সম্পর্কে রিফর্ম কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের কাছে পরামর্শ চাওয়া হয়েছিল। সহজ পথ হলো, আমরাও দিয়েছি, সব দল দিচ্ছে। আমি কমিশনের প্রধানদেরকে অনুরোধ করব, চিফ অ্যাডভাইজারের কাছে আমার এই মেসেজ দিতে চাই যে এগুলো উইদিন ডিসেম্বর হয়তো এসে যাবে। আসার পর এগুলোকে সল্ট আউট করে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের কাছ থেকে আসা সমস্ত সংস্কার এবং জাতীয় ঐক্যের দৃষ্টিতে যেগুলো কমন, অধিকাংশ ক্ষেত্রে যেগুলো মিল পাওয়া যাবে, সেগুলো নিয়ে আরেকটি পাবলিক ডায়ালগের ব্যবস্থা আপনারা করুন, সেখানে একটা জাতীয় ঐক্যমত তৈরি হতে পারে। আর এই সংবিধান, আমাদের নির্বাচন ব্যবস্থা, নির্বাচনের সরকারের ভারসাম্য, রাষ্ট্রপতি প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা, নানান ব্যাপারে আমরা আমাদের সব বক্তব্য কিন্তু ওই কমিশনের সুপারিশের মধ্যে বলেছি। দীর্ঘ আলোচনার বিষয়, এখানে একটা বক্তৃতায় এসব জাতীয় ঐক্য গড়ে উঠবে না। তবে যারা দিয়েছেন সেগুলো সল্ট আউট করে আমি মনে করি কমিশনের প্রধানরা অবিলম্বেই এইসব স্টেক হোল্ডার এবং পলিটিক্যাল পার্টির সঙ্গে আরেকটা ডায়ালগের আয়োজন করা দরকার তার সারবস্তুগুলো নিয়ে। তাহলে আমরা হয়তো একটা জাতীয় ঐক্যের দিকে যাব। আর সংস্কার বিশাল ব্যাপার, রাষ্ট্রের সমস্ত অর্গান পলিটিসাইজ হয়েছে এবং করাপ্ট হয়েছে। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয়, ইট উইল টেক টাইম। কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন, সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। তারপরে একটা অবাধ, নিরপেক্ষ, ক্রেডিবল, ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন সম্ভব। সেই নির্বাচন যুক্তিসঙ্গত সময়ের জন্য যতটুকু লাগে আমরা জামাত ইসলামী সেই সময় দিতে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রস্তুত আছি। আমাদেরকে সেই চেষ্টা করতে হবে। পরিশেষে আমি বলতে চাই যে এই জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য দুইটি গ্রুপের গুরুত্বপূর্ণ দায়িত্ব, একটা হচ্ছে মিডিয়া, আর একটা হচ্ছে রাজনৈতিক দল। আমাদের সংযত থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা কোরবানি করেছি, ত্যাগ করেছি, আমরা যেন এমন কোন বক্তব্য বিবৃতি না, আমার দলীয় বক্তব্য আমি বলবো, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে বিতর্কিত করে দলের মধ্যে বিভেদ তৈরি হয়, আমরা যেন সে ব্যাপারে আরো গার্ডেড ল্যাঙ্গুয়েজে কথা বলি। আর একটা হচ্ছে মিডিয়া অনেক সময় অনেক বিষয়কে একটু অতিরিক্ত করে, বিকৃত করে, আগে পরে সম্পর্ক ছিন্ন করে
ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করার ব্যাপারে কিন্তু উপাদান মানুষের হাতে তুলে দেন। এ ব্যাপারে যদি মিডিয়ার বন্ধুরা, আমি নিজেও সাংবাদিক ছিলাম, আমি বুঝি কোন খবরটা কিভাবে একটু আচার দিয়ে ছেড়ে দিলে মানুষ খাইতে পারে, ভালো মার্কেট পাওয়া যায়, ভিউ হয় ভালো, পত্রিকার কাটিং হয়, এ খবর আমার কিন্তু জানা আছে। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, গণমাধ্যমের কর্মীরাও কিন্তু এই আন্দোলনের যোদ্ধা ছিলেন, নিশ্চয়ই আপনারা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে এই জুলাই আন্দোলনের যোদ্ধা হিসেবে দেশপ্রেমের এই কমিটমেন্ট আপনারা রক্ষা করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে জাতীয় ঐক্যের যে কোনো প্রচেষ্টার সঙ্গে জামাত ভূমিকা রাখবে, অবদান রাখবে, সম্পৃক্ত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে, এই অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি একটু ছোট সংশোধনী আছে, এটা শেষ বক্তব্য না। আমি ধন্যবাদ জানাচ্ছি মিয়া গোলাম পরোয়ারকে। আমরা এখন শেষ বক্তব্যে আসছি, তারপর আমাদের একটা নামাজের বিরতি, লাঞ্চের বিরতি, আপনাদের জন্য লাঞ্চ আছে, এরপর 2:30টায় আমরা আবার শুরু করব। সেখানে আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে ভাষণটা ইনকমপ্লিট ছিল সেটা আমরা আবার ঠিকঠাক মতো আশা করি চালাতে পারবো, এবং আপনাদেরকে অনুরোধ করব আপনারা আসবেন, এখানে গুরুত্বপূর্ণ কথা হবে। যিনি এখন কথা বলবেন তার এখন অনেকের কাছে বড় পরিচয় মনে হতে পারেন, তিনি একজন উপদেষ্টা বর্তমান সরকারের, গৃহায়ন, গণপূর্ত এবং শিল্প বিষয়ক। কিন্তু আমার কাছে জনাব আদিলুর রহমানের পরিচয়, উনি আমাদের অধিকার কর্মী ছিলেন, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে মাঠে ছিলেন এবং তার প্রতিষ্ঠানের মাধ্যমে অসাধারণ ভূমিকা রেখেছেন। তিনি জেল খেটেছেন শেষ পর্যন্ত, তাকে জেল খাটানো হয়েছে, আমরা এভাবে বলতে পারি। সো এই জাতি তার অবদান অন্তত ওই কারণেও অনেক ভালোভাবে স্মরণ করবে, এবং আমরা আশা করব উপদেষ্টা হিসেবেও তিনি খুবই সফল হবেন। জনাব আদিলুর রহমান। নামাজের বিরতির আগে আসলে দীর্ঘ বা কোনো ধরনের বেশি কথা বলাটা পছন্দের হওয়ার কথা না। আমি 1-2 মিনিটে যেটা বলা দরকার, প্রথমে যারা জুলাইয়ের 36 দিনের শহীদ তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ এই জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যেন আমরা দেখতে পাই যে অসমাপ্ত জাতীয় মুক্তি সংগ্রামের যেন একটা সমাপ্তির জায়গায় আমরা আসতে পেরেছি। আজকে বলা হচ্ছে ঐক্যের কথা, সংস্কারের কথা, এবং বলা হচ্ছে একটা গণতান্ত্রিক নির্বাচনের কথা। বাংলাদেশের মানুষের একটা গণতান্ত্রিক সংবিধানের আকাঙ্ক্ষা দীর্ঘদিনের সেই আকাঙ্ক্ষার হয়তোবা আজকে যেই আলোচনা শুরু হয়েছে তার মধ্যে দিয়ে একটা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়েই। সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে গত 15.5 বছর যে ফ্যাসিবাদ, বাংলাদেশের ফ্যাসিবাদের ব্র্যান্ডের নাম তো ছিল মুজিববাদ, সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে যে বাংলাদেশের যে তরুণ যুবকরা জীবন দিয়েছেন, নির্যাতিত হয়েছেন, তারা আজকে কেমন বাংলাদেশ চান, তারা আজকে বাংলাদেশটাকে কিভাবে গড়ে তুলতে চান, বাংলাদেশের রাজনীতিটা কেমন হবে, সংবিধানটা কেমন হবে, নির্বাচনটা কেমন হবে, শুধু সেটাতে আমরা থাকব। এবং তার সঙ্গে এটাও বলবো যে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ বা রিপ্রেজেন্টেশন কেমন হবে শুধু সেটা না, স্থানীয় পর্যায়ে ক্ষমতার ভিত্তি কেমন হবে, সমস্ত ক্ষমতা কি সংবিধানে সংসদ সদস্যদের প্রতি দেয়া থাকবে, নাকি স্থানীয় পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে সাধারণ মানুষ, বাংলাদেশের খেটে খাওয়া মানুষের অবস্থান থাকবে। এই প্রক্রিয়াটাই আজকের এই আলোচনার মধ্যে দিয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়াটাই বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্টগুলির ভিত্তিতে আসবে। কিন্তু 15.5 বছরে লেয়ারের পর লেয়ার যে ফ্যাসিবাদের দোসরদের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে, একদিনে, 2 দিনে বা 4 মাসেই সেটার নিরসন সম্ভব নয়। এটার জন্য সমর্থন লাগবে জনগণের, প্রেসার লাগবে জনগণের পক্ষ থেকে। আপনারা দেখছেন বিভিন্ন ঘটনা ঘটছে, আমার বিস্তারিত বলার দরকার নাই।
বারে বারেই জাতীয় পতাকাকে খামচে ধরার চেষ্টা করছে সেই পুরানো শকুন। প্রতিহতের জায়গা আমাদের বজায় রাখতে হবে। খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতর জন্য তৈরি থাকলাম না, নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না। যখন নিয়ন্ত্রণ ছেড়ে দিবেন আপনাদের হাতের বাইরে চলে যাবে। আর সেই কারণেই আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এসেছেন। এই ঐক্য, সংস্কার এবং নির্বাচন সংক্রান্ত আলোচনায় কিন্তু তার পিছনের চিন্তাটা যেন থাকে আমরা কিন্তু একটা অসমাপ্ত জাতীয় মুক্তি সংগ্রামকে সমাপ্ত করার জায়গায় এসে দাঁড়িয়েছি। আমরা কিন্তু একটা ফ্যাসিবাদের বাংলাদেশ ব্র্যান্ডকে পরাজিত করে আজকের বাংলাদেশে দাঁড়িয়েছি। আমরা যেই বাংলাদেশ চাই সেই বাংলাদেশে যেন কখনোই আর ফ্যাসিবাদ ফেরত না আসে, কারণ ফ্যাসিবাদের উদ্দেশ্যই হচ্ছে বারে বারে ফেরত আসার চেষ্টা করা। আর এই কথা বলেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। সুধীবৃন্দ, আমরা এখন নামাজের এবং খাবারের বিরতি দেব। আপনারা মঞ্চে বসলে আমাদের জন্য শৃঙ্খলাটা খুব ভালো হবে। আমাদের নিচতলায় কনভেনশন হলে যারা নিবন্ধন করেছেন তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। ক্যাফেটেরিয়ায় শহীদ পরিবারের সদস্য, আহত এবং গুম হওয়া পরিবারের সদস্যদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আর আলোচনা